আইপিএল এর শুরুর ম্যাচ অর্থাৎ আজকে কিন্তু আইপিএল এর প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যারা কিন্তু গতবারেরও চ্যাম্পিয়ন, তারা কিন্তু 6 উইকেটে হারিয়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদকে। এবং শুধু হারালো বললে ভুল হবে, তারা কিন্তু এক প্রকার সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের যে কনফিডেন্স লেভেল সেটাকে কিন্তু তলানিতে নামিয়ে দিল। কেন এমনটা বলছি, সানরাইজার্স হায়দ্রাবাদ তারা কিন্তু প্রথমে ব্যাট করেই 201 রান তোলে 9 উইকেটের বিনিময়ে, এবং সৌজন্যে ঈশান কিষান সে কিন্তু 38 বলে 80 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, না হলে কিন্তু এই রানটা তোলা সম্ভব হতো না। অবশ্যই তাকে যোগ্য সঙ্গত দিয়েছে অনিকেত ভার্মা, যে কিন্তু 18 বলে 43 রান করেছে। তো এই দুজন ছাড়া কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের কেউই সেভাবে জ্বলে উঠতে পারেনি। ক্ল্যাসেন কিছুটা চেষ্টা করেছিল, সে 22 বলে 31 রান করেছে, তবে নট এনাফ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটসম্যানরা তারা কিন্তু এই রানটাকে 15 ওভার 4 বলের মাথাতেই কিন্তু চেস করে নেয়, যার ফলে কিন্তু বিশাল কনফিডেন্সে আঘাত লাগতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের, এবং তার রেশ কিন্তু পরবর্তী ম্যাচগুলোতেও তাদের পড়তে পারে। তো চলো আজকের ম্যাচটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব, দেখবো এই ম্যাচটার টার্নিং পয়েন্ট কি কি ছিল, পজিটিভ নেগেটিভ সাইডই বা কি কি, ম্যাচটার গতি প্রকৃতি কিভাবে এগুলো সেই নিয়ে ডিটেলসে আলোচনা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু A to Z স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি ম্যাচের কথায় আসি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা কিন্তু প্রথমেই টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠায়, এবং আমি আশা করেছিলাম যে এটা কিন্তু হয়তো বেঙ্গালুরুর ভুলও হয়ে যেতে পারতো, কারণ হায়দ্রাবাদের কাছে কিন্তু ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান বেশি আছে। তুমি অভিষেক শর্মা বলো, ট্র্যাভিস হেড বলো, ঈশান কিষান বলো, লিয়াম লিভিংস্টোন যদিও আজকে খেলেনি তবু তাদের কিন্তু টিমে আছে, এছাড়াও হেনরি ক্ল্যাসেন, তাদের কিন্তু এরকম ডিস্ট্রাকটিভ ব্যাটার রয়েছে, যেটা কিন্তু আরসিবি টিমে নেই। তবে আরসিবির শক্তি কি না, দলের ব্যালেন্স। সেখানে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের যে টপ অর্ডার ব্যাটার, তাদের মধ্যে অভিষেক শর্মা পড়বে, ট্র্যাভিস হেড পড়বে, এরা কিন্তু কেউই জ্বলে উঠতে পারেনি। উল্টে আইপিএল এ সদ্য ডেবিউ করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বোলার জেকব ডাফি সে কিন্তু দুর্দান্ত খেলে গেল, এবং সে তার কিন্তু ডেবিউ ম্যাচেই 4 ওভার বল করে 22 রানের বিনিময়ে 3টে উইকেট তুলে নিয়েছে, এবং তার উইকেটগুলোর মধ্যে রয়েছে ট্র্যাভিস হেডের উইকেট, অভিষেক শর্মার উইকেট, এছাড়াও নীতিশ কুমার রেড্ডির উইকেট, এবং সে রীতিমতো কিন্তু হায়দ্রাবাদের টপ অর্ডারকে চাপে ফেলে দিয়েছে বললেও ভুল হবে, এক প্রকার নিজেই মানে ডিস্ট্রাকশন চালিয়ে দিয়েছে যাকে বলা যায়। এবং পাওয়ার প্লে শেষে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের স্কোর ছিল 49 রানে 3 উইকেট, এবং তারপরে কিন্তু তাদের ক্যাপ্টেন ঈশান কিষান, আমরা জানি যে প্যাট কামিন্স সে কিন্তু বর্তমানে নেতৃত্ব দিতে পারছে না হায়দ্রাবাদকে, এবং নেক্সট কয়েকটা ম্যাচে হয়তো দিতে পারবে না, সেই জায়গায় ঈশান কিষান ক্যাপ্টেন্সি করছে, এবং ঈশান কিষানের ওপর একে ক্যাপ্টেন্সির দায়িত্ব, তার ওপর নিজে ব্যাটার ভালো পারফরমেন্স করতে হবে, এবং সেকেন্ড সিজন চলছে তার এটা হায়দ্রাবাদে, সেটাকেও রেপ্লিকেট করতে হবে ব্যাটিং পারফরমেন্সটাকে। সেই সবকিছুর চাপকে পেরিয়েও কিন্তু ইভেন টপ অর্ডারের ব্যর্থতা সেগুলোকে সবকিছুকে কাটিয়ে সে উঠলো, এবং সে উঠলোই না, দুর্দান্ত খেললো। সে কিন্তু 38 বলে 80 রান করেছে, যার মধ্যে রয়েছে 8টা 4 আর 5টা 6। না হলে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ যে 201 রানের টার্গেটটা দিয়েছে আরসিবি কে, সেটা কিন্তু কখনোই দেওয়া সম্ভব হতো না। তো সে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে, এবং তাকে কিন্তু একটা সময় ক্ল্যাসেন কিছুটা হেল্প করেছিল বা সাহায্য করেছিল বলতে পারো। সে করে 22 বলে 31 রান, যার মধ্যে রয়েছে 2টো 4 একটা 6, এবং শেষের দিকে কিন্তু ফিনিশিং টাচটা দিয়েছে অনিকেত ভার্মা, সে কিন্তু 18 বলে 43 রান করেছে, এবং যার মধ্যে রয়েছে 3টে 4 আর 4টে 6। এবং এই হেনরি ক্ল্যাসেন আর অনিকেত ভার্মা এই দুজনকেই কিন্তু আউট করেছে রোম্যারিও সেফার্ড, এবং ক্যাচ নিয়েছে ফিল সল্ট। যদিও ফিল সল্ট হেনরি ক্ল্যাসেনের যে ক্যাচটা নিয়েছিল সেটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি থাকবেই, কারণ তার পাটা কিন্তু বাউন্ডারিতে লেগে গেছিল বলেই মনে হয়, যদিও রেফারি এটাকে আউট দিয়েছেন, মানে প্রশ্ন তোলা উচিত নয়। আর সেকেন্ডলি, যে ক্যাচটা কিন্তু ঈশান কিষানের ফিল সল্ট হাতে মুঠোয় ধরলো আর কি, সেটা দুর্দান্ত ক্যাচ ছিল।
এবার যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাট করতে এলো, তখন কিন্তু তাদের হয়ে ওপেন করেছে বিরাট কোহলি এবং ফিল সল্ট, এবং ফিল সল্ট কিন্তু প্রথমেই আউট হয়ে যায়, সে 7 বলে 8 রান করেই আউট হয়ে যায়। কিন্তু বিরাট কোহলি সে কিন্তু ধরে খেলতে থাকে। আর 3 নম্বরে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যোগ দেয় দেবদত্ত পাডিক্কাল, এবং এই পাডিক্কাল সে কিন্তু রঞ্জিতেও দুর্দান্ত ফর্মে ছিল এবং সেই ফর্মটাকে কিন্তু কন্টিনিউ করলো। সে কিন্তু 26 বলে 61 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, যে ইনিংসের মধ্যে রয়েছে 7টা 4 আর 4টে 6, এবং পাডিক্কালের এই ইনিংসই কিন্তু এক প্রকার বলা যায় আরসিবির যে জয় তার ভিতটা কিন্তু রচনা করে দিয়েছিল। পাওয়ার প্লে শেষে আরসিবির কিন্তু স্কোর ছিল 76 রানে 1 উইকেট। মানে বুঝতেই পারছো কোথায় সানরাইজার্স হায়দ্রাবাদের 49-এ 3 আর আরসিবির 76 রানে 1 উইকেট, কতটা ডিফারেন্স বুঝতেই পারছো। এখানেই কিন্তু একটা দল হারলো আরেকটা দল জিতলো, এটার পার্থক্য করে দিল, এটাই কিন্তু টার্নিং পয়েন্ট অ্যাকচুয়ালি। এছাড়াও কিন্তু এই দেবদত্ত পাডিক্কালকে ভালো সঙ্গ দিয়েছেন বিরাট কোহলি, তিনি কিন্তু শেষ অবধি দাঁড়িয়েছিলেন এবং জিতিয়ে ফিরেছেন। তিনি তিনি 38 বলে 69 রানের একটা ইনিংস খেলেছেন, যাতে 5টা 4 আর 5টা 6 রয়েছে। এছাড়াও ক্যাপ্টেন রজত পাতিদার সেও কিন্তু 12 বলে 31 রান করেছে, যার মধ্যে 2টো 4 আর 3টে 6 রয়েছে। এবং শেষে কিছুটা ফিনিশিং টাচ টিম ডেভিডও দিয়েছে, 10 বলে 16 রান করেছে, যেখানে 1টা 4 1টা 6 রয়েছে। হায়দ্রাবাদের কথা বলি, হায়দ্রাবাদের হয়ে কিন্তু সেরাম ভালো বোলিং কেউই করতে পারেনি, তবে ডেভিড পাইনে তাদের নতুন আগত প্লেয়ার, সে কিন্তু 2টো উইকেট তুলেছে। তবে মানে খুব ইমপ্রেসিভ বোলিং কেউই করেনি। উনাদকাট প্রথমেই কিন্তু ফিল সল্টকে তুলে নিয়েছিল, তারপরে যে চাপটা বজায় রাখা উচিত ছিল সেটা কিন্তু এসআরএইচ বোলাররা সেটাকে চাপটাকে ধরে রাখতে পারেনি, এবং যার ফলে কিন্তু আরসিবি পিটিয়ে এক প্রকার 15 ওভার 4 বলের মাথায় কিন্তু 203 রান তুলে নেয় 4 উইকেটের বিনিময়ে। মানে বুঝতেই পারছো আরসিবি কিন্তু দুর্দান্ত জয় পেয়েছে এই ম্যাচে। এবার এই ম্যাচের যদি কিছু টার্নিং পয়েন্টে আসি, যেমনটা বললাম তোমাদের, যে একটা দল মানে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা কিন্তু পাওয়ার প্লে শেষে 49 রানে 3 উইকেট, সেখানে আরসিবি তারা কিন্তু 76 রানে 1 উইকেট, এটাই কিন্তু দুটো দলের ব্যাটিং এর পার্থক্যটা করে দিয়েছে। সেকেন্ডলি আরেকটা টার্নিং পয়েন্ট যদি বলি, সেটা আমার মনে হয় ক্ল্যাসেনের ক্যাচটা, যেটা কিন্তু ফিল সল্ট নিয়েছিল। ক্ল্যাসেন যদি সেই মুহূর্তে আউট না হয়ে যেত, সেটা সম্ভবত 13 ওভার 1 বলের মাথায়, তাহলে কিন্তু ক্ল্যাসেন দীর্ঘক্ষণ থাকতো, আর ক্ল্যাসেন থাকা মানে রানটা কিন্তু 200-র অনেক ওপরে চলে যাওয়া। যদিও বেশি রান করলেও যে জিততে পারতো এমনটা বলছি না, কারণ বোলারদের মানে যাচ্ছে তাই অবস্থা, প্যাট কামিন্স এসেও যে খুব একটা লাভ হবে সেটাও আমি বলছি না। এছাড়াও আরেকজনের ব্যাটিংকেও আমি বলবো টার্নিং পয়েন্ট হিসেবে আমি যোগ করতে চাই, সেও সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটার, সে আর কেউ নয়, সে হচ্ছে অনিকেত ভার্মা। সে যে ইনিংসটা খেলেছে, ডিস্ট্রাকটিভ ইনিংস কিন্তু সেও খেলেছে। সে কিন্তু 18 বলে 43 রান করেছে, যেখানে 3টে 4 4টে 6 রয়েছে, তোমাদের বললামই। সেও যদি আরো কিছুক্ষণ থাকতো হয়তো রানটা আরেকটু সে বাড়িয়ে দিতে পারতো। এবার আরসিবির দিকে যদি একটু দেখি টার্নিং পয়েন্টের ব্যাপারে, দেখো আরসিবির হয়ে দেবদত্ত পাডিক্কালের ব্যাটিং অবশ্যই একটা টার্নিং পয়েন্ট, তার সাথে বিরাট কোহলি ধরে ধরে খেলা, যেটা তিনি সব থেকে ভালো করেন, গেমটাকে রিড করেন, তারপরে কিন্তু সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করেন, এটাই কিন্তু দুটো দলের মধ্যে পার্থক্য করে দিয়ে গেছে। এবার কিছু পজিটিভ সাইডের কথা এলে, দেখো আরসিবির পুরোটাই পজিটিভ। আগের সিজন থেকে তাদের যে রানটা শুরু হয়েছে এখনো তারা কন্টিনিউ করছে, তাদের সবই পজিটিভ, নেগেটিভ বলতে কিছুই নেই। যদি আজকে হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং পেয়ে যদি দুর্দান্ত কিছু করে দিত, তখন নয় বলতে পারতাম ক্যাপ্টেনের যে ডিসিশনটা ভুল হয়েছে হায়দ্রাবাদকে প্রথমে ব্যাটিং করতে পাঠানো, কিন্তু সেটা হয়নি। এখন এসআরএইচ পুরোপুরি চোখ করে গেছে সেটাও বলতে পারবো না। সুতরাং আরসিবির সবই পজিটিভ। আর যদি এসআরএইচ এর কথা বলি, দেখো এসআরএইচ এর পজিটিভ সাইড হচ্ছে স্টপ গ্যাপ ক্যাপ্টেন ঈশান কিষান, তার রানে থাকা, সে রান করছে এবং ক্যাপ্টেন্সিও সে খুব একটা খারাপ করেছে বলে মনে হয় না। বাকিরা যদি না খেলতে পারে সেটাতে ঈশান কিষান কি করবেন, তবে ক্যাচ কিছু পড়েছে। এছাড়াও এসআরএইচ এর কিন্তু অনিকেত ভার্মা বাদে বাকি যে ব্যাটসম্যানরা রয়েছে, অনিকেত ভার্মা আর ক্ল্যাসেন বাদে, তারা কিন্তু কেউই ভালো খেলেননি। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, সুতরাং ব্যাটিংটাকে নিয়ে কিন্তু তাদের এক্সপেরিমেন্ট বন্ধ করতে হবে, কারণ আমরা জানি তারা কিন্তু একটা ম্যাচ হারলেই সেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করে দেয়। এক্সপেরিমেন্ট বন্ধ করে
যারা খেলছে প্রত্যেকেই ভালো প্লেয়ার, তাদেরকে ফর্মে ফেরানোর চেষ্টা করতে হবে। এবং তাদের এই ব্যাটিং এর যে প্রত্যেকে ফর্মে নেই, যেমন হেড, অভিষেক শর্মা, এরা যে ফর্মে নেই, এটাই তাদের একটা নেগেটিভ সাইড। আর সেকেন্ড নেগেটিভ সাইড যদি বলি, তাদের কিন্তু বোলিংটা পুরো জিরো, বোলিং এ কিচ্ছু নেই। সুতরাং নতুন কোনো প্লেয়ার তাদের যদি জায়গা দেওয়া যায়, তারা যদি ভালো বোলিং করতে পারে, তার সাথে প্যাট কামিন্স, উনাদকাট এরা যদি একটু গাইডেন্স দিতে পারে, হয়তো পরবর্তী ম্যাচগুলোতে ভালো কিছু হতে পারে। আমি এইটুকুই বলতে চাই যে তাদের বোলিংটা কিন্তু তাদের দুর্বলতার দিক এবং একটা বিশাল বড় নেগেটিভ সাইড। তো চলো, আশা করি পরবর্তীতে আরো ইন্টারেস্টিং ম্যাচ দেখতে পাবো, আইপিএল আরো জমে উঠবে। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।